বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এবং জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমি MBA মাস্টার শেষ পর্ব মার্কেটিং বিভাগের অলাভজনক প্রতিষ্ঠানের বাজারজাতকরণ এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৌশলগত পরিকল্পনা ও সংগঠন। আলোচ্য বিষয় কৌশলগত পরিকল্পনা থেকে শুরু করে একেবারে মৌলিক বাজারজাতকরণ কৌশল পর্যন্ত আছে। তো এখানে আমি সময় নষ্ট না করে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তবে একটু বলি, আজকের এই ক্লাসটি শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের উপকারে প্রয়োজন বা কাজে লাগবে এমনটা নয়। আমরা যারা অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যারা নিজেকে পেশা হিসাবে ব্যবসায় নিয়োজিত করছেন, তাদের জন্য এই বিষয়গুলো জানা খুব জরুরি। এবং আমাদের শিক্ষার্থীদের, সুপ্রিয় শিক্ষার্থীদের সাথে সাথে ব্যবসায়ীবৃন্দ উপকৃত হবে এই ক্লাস থেকে, আমি এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শুরু করতেছি। প্রথমতই কৌশলগত পরিকল্পনা অর্থাৎ স্ট্র্যাটেজিক প্ল্যান। তা এইখানে আমি আগেই লিখে রেখেছি অলাভজনক প্রতিষ্ঠানের বাজারজাতকরণ। অলাভজনক প্রতিষ্ঠানের বাজারজাতকরণ এটা আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে কৌশলগত পরিকল্পনার আগে জানতে হবে পরিকল্পনা কি। তো এইখানে আমি একটি কথা বলতে চাই যে পরিকল্পনার কথা বলতে গেলে আমাদের ব্যবস্থাপনাবিদ নিউম্যানের কথা বিশেষভাবে মনে পড়ে, স্মরণীয়। উনি বলেছেন ওনার ভাষায়, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স। অর্থাৎ প্ল্যানিংটা হচ্ছে ভবিষ্যতে কী করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণীয় হলো পরিকল্পনা। অর্থাৎ প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, যা করতে হবে। দ্যাট ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যৎ করণীয় কাজের অভিক্ষেপিত কর্মসূচি। এখন বর্তমান আমাদের এই মার্কেটিং জগতের গুরু হিসাবে যিনি পরিচিত, তিনি বলেছেন যে, অর্থাৎ গুরু হিসাবে পরিচিত তিনি হচ্ছেন ফিলিপ কটলার এবং তার সঙ্গে আরও আছেন গ্যারি আর্মস্ট্রং। তো ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং পরিকল্পনা সম্পর্কে বলেছেন, ইফ ইউ ফেইল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল। অর্থাৎ যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও তবে তুমি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করছো। তার মানে কি, পরিকল্পনা হচ্ছে একটি কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ম্যানেজমেন্টের যে কয়েকটি কার্যাবলী রয়েছে তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ফরকাস্টিং অ্যান্ড প্ল্যান। অর্থাৎ আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল উনি বলেছেন ফরকাস্টিং অ্যান্ড প্ল্যান। তাহলে স্ট্র্যাটেজি প্ল্যানিং অর্থাৎ কৌশলগত পরিকল্পনা জানার আগে আমাদেরকে জানতে হবে যে পরিকল্পনাটা কি, যেটা নিউম্যানের ভাষায় আমি বললাম। তার ফিলিপ কটলার বলেছেন কি, ইফ ইউ ফেইল টু প্ল্যান, যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও, ইউ আর প্ল্যানিং টু ফেইল, তাহলে তুমি ব্যর্থ হওয়ার জন্যই পরিকল্পনা করছো। তার জন্য বলতে চাই, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে আগে পরিকল্পনাটা সুসংগঠিত হতে হবে, পরিকল্পনা সঠিক হতে হবে, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে এবং মাথা উঁচু করে দাঁড়ানো যাবে। অন্যদিকে প্রতিষ্ঠানের লক্ষ্য ও সামর্থ্যের সাথে পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগগুলোকে এইখানে বলি, প্রতিষ্ঠানের লক্ষ্য
প্রতিষ্ঠানের লক্ষ্য ও সামর্থ্য, এখানে দুটা বিষয় আছে, একটা লক্ষ্য, একটা হচ্ছে সামর্থ্য। লক্ষ্যটা অবশ্যই সামর্থ্য অনুযায়ী হতে হবে। তবে এখানে একটু বলি, প্রতিষ্ঠান লক্ষ্য সামর্থ্যের সাথে পরিবর্তনশীল বাজারজাতকরণ অর্থাৎ পরিবর্তনশীল, অর্থাৎ পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ গতকালকে যে দ্রব্য বা সেবা আমার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল, আজকে সেই সেবা বা পণ্য আমার জন্য বা অন্য কারোর জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। এই জন্য বলা হচ্ছে এটা পরিবর্তনশীল। তাই পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগগুলোকে, অর্থাৎ সুযোগ সব সময় আসে না, পরিবর্তনশীল বাজারজাতকরণ যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কোম্পানির মিশন সংজ্ঞায়ন, বাজারমুখী উদ্দেশ্য নির্ধারণ, ব্যবসায় খাতের নকশা প্রণয়ন এবং কার্যভিত্তিক কৌশল সমন্বয় সাধনকে কৌশলগত পরিকল্পনা বলে। তাহলে এক কথায় বলতে পারি, কৌশলগত পরিকল্পনা হচ্ছে লক্ষ্য এবং সামর্থ্যের সাথে পরিবর্তন সুযোগগুলো কাজে লাগে কোম্পানির মিশন সংজ্ঞায়িতকরণ, বাজারমুখী উদ্দেশ্য নির্ধারণ, ব্যবসায় খাতের নকশা প্রণয়ন এবং কার্যভিত্তিক কৌশল সমূহের সমন্বয়, অর্থাৎ কোঅর্ডিনেশন। সমন্বয় না হলে কোনো কাজে সঠিক ফলাফল পাওয়া যায় না। পরিকল্পনা প্রণয়নের পর তা যে কোনো সময় বা যেসব সময় একই অবস্থায় বিরাজ থাকবে এমন নয়, অর্থাৎ পরিকল্পনা আগে বলা হয়েছে পরিবর্তনশীল। তাই পরিবর্তনশীল পরিবেশের সাথে তৈরি সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য কৌশলগত পরিকল্পনা প্রয়োজন। তাহলে কৌশলগত পরিকল্পনা হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলতে পারি যে আমাদের প্রতিনিয়ত পরিবেশ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিবেশে যে সকল সুযোগগুলো আমরা পেয়ে থাকি সেই সকল সুযোগগুলোকে কাজে লাগানোর প্রক্রিয়াটাই হচ্ছে কৌশলগত পরিকল্পনা। কোম্পানি সাধারণত বার্ষিক পরিকল্পনা, দীর্ঘব্যাপী পরিকল্পনা এবং কৌশলগত পরিকল্পনা তৈরি করে। বাজারজাতকরণের জন্য মূলত কৌশলগত পরিকল্পনা অধিক কার্যকরী। ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেছেন, strategic planning is the process of developing and maintaining a strategic fit between the organization's goal and capabilities and its changing marketing opportunities, অর্থাৎ সংগঠনের লক্ষ্য সামর্থ্যের সাথে এর পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগ থেকে কৌশলগত উপযোগীকরণ, ব্যবস্থা উন্নয়ন ও বজায় রাখার প্রক্রিয়াকে কৌশলগত পরিকল্পনা বলা হয়। এক কথায় পরিবর্তনশীল পরিস্থিতি কাজে লাগানো। কৌশলগত পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, আমি লেখিয়া সময় নষ্ট করব না। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বাজারে সর্বোচ্চ সুযোগ বিশ্লেষণ করা যায়, অর্থাৎ বাজারে কী ধরনের সুযোগ রয়েছে সেই সুযোগগুলো বিশ্লেষণ করা যায়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কৌশলগত পরিকল্পনায় প্রতিষ্ঠানের ভিতর ও বাইরের সকল বিষয়কে বিবেচনা করা যায়। বর্তমান পরিস্থিতি ছাড়াও ভবিষ্যৎ নিয়েও চিন্তা করা হয়। পরিশেষে বলা যায়, ভবিষ্যতের পরিবর্তিত পরিবেশের সুযোগগুলো বিশ্লেষণের মাধ্যমে উত্তম পরিকল্পনা গ্রহণের জন্য প্রতিষ্ঠান বা কোম্পানিকে তৈরি করার পদক্ষেপকে কৌশলগত পরিকল্পনা বলে আখ্যায়িত করা হয়। এবার কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা আর কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। কৌশলগত অর্থাৎ স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং, কৌশলগত বাজারজাত পরিকল্পনা বাজারে সর্বোচ্চ সুযোগ, অর্থাৎ একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত সর্বোচ্চ সুযোগ গ্রহণকারী অর্থাৎ সুযোগ সন্ধানী হতে হবে। সর্বোচ্চ, এখানে বলা হচ্ছে সুযোগ বিশ্লেষণ করে এবং তার উপর ভিত্তি করে অভীষ্ট বাজার অর্থাৎ টার্গেট মার্কেট ও ভ্যালু বিবরণী তৈরি করতে হবে। অর্থাৎ
সর্বোচ্চ সুযোগ এটা চিহ্নিত করতে হবে। তারপরে কি করতে হবে? এই সুযোগকে বিশ্লেষণ করতে হবে। এরপর ভিত্তি করে অভীষ্ট বাজার অর্থাৎ টার্গেট মার্কেট সিলেকশন করতে হবে এবং ভ্যালু বিবরণী, ভ্যালু বলতে সুবিধা বিবরণী তৈরি করতে হবে, অর্থাৎ গ্রাহকরা এই কোম্পানির কাছে কি সুবিধা পাচ্ছে। কোম্পানি কৌশল গ্রহণের জন্য বাজার সুযোগগুলোকে পরীক্ষা করা, সুযোগ গ্রহণের জন্য সম্পদের বন্টন ও রক্ষণাবেক্ষণ ও আর্থিক কার্যক্রম সম্পর্কে পূর্ব অনুমান করাকে কৌশলগত বাস্তবায়ন পরিকল্পনা বলে। এবার স্টিফেন জে স্কিনারের মতে কৌশলগত বাস্তবায়ন পরিকল্পনা হলো বিশেষ বাস্তবায়ন উদ্দেশ্য অর্জনের জন্য কৌশলের উন্নয়ন ও বাস্তবায়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যা পর্যায়ক্রমে একটি সংগঠনের সার্বিক উদ্দেশ্য অর্জনের পথ প্রদর্শন করে। কৌশলগত বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। অর্থাৎ কি বৈশিষ্ট্য? সবলতা মানে স্ট্রেংথ, সবলতা। দুর্বলতা উইকনেস, এটা আমরা কোথায় পেয়েছি? শর্ট বিশ্লেষণে। সবলতা ও দুর্বলতা পরিমাপ করা সহজ হয়, প্রতিষ্ঠানের জন্য কৌশল স্থির করা সহজ হয় এবং পরিবর্তিত পরিবেশের সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠানকে সাহায্য করে, সমস্যা পূরণ করতে সহায়তা করে। এটা একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এবার বাজারজাতকরণে কৌশলগত পরিকল্পনার গুরুত্ব। বাজারজাতকরণে কৌশলগত পরিকল্পনার গুরুত্ব। আমরা যে বিষয়ে আলোচনা করি না কেন প্রত্যেকটা বিষয়ের কিন্তু গুরুত্ব রয়েছে। বাজারজাতকরণ কৌশলগত পরিকল্পনার গুরুত্ব। এইখানে কৌশলগত পরিকল্পনা পরিবর্তিত বাজার সুযোগের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদের সামঞ্জস্য বিধান করে উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ। একটা উল্লেখযোগ্য কথা বলতে চাই, সম্পদ অনুযায়ী আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, সম্পদ অনুযায়ী আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সম্পদ অনুযায়ী আমাকে সব কিছু কৌশলগত দিক নির্ণয় করতে হবে। কারণ সম্পদের অপর্যাপ্ততা থাকলে সকল সময় সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করা সম্ভব হয় না। তাই বলা হচ্ছে যে প্রতিষ্ঠান সম্পদের সামঞ্জস্য বিধান করে উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য নৈপুণ্য সম্পদের লাভজনক ক্ষমতা বিধানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা। এখানে কিন্তু দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী কোনো কিছু নেওয়া যাবে না, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা। অর্থাৎ কৌশলগত পরিকল্পনা ভবিষ্যতে দিক নির্দেশনা প্রদান করে। দিক নির্দেশনা প্রদানের সাথে সাথে ব্যবস্থাপক কর্মপন্থা নির্দেশ করে। বাস্তবায়ন কৌশলগত পরিকল্পনার গুরুত্ব আমি আলোচনা করি। কোম্পানির মিশন সংজ্ঞায়িতকরণ। 1 নম্বরে আমি বলি মিশন। মিশনটা কি? এক কথায় কোম্পানি কি অর্জন করতে চায়, এটা হচ্ছে কোম্পানির মিশন। অর্থাৎ কোম্পানি সাফল্যের জন্য তার পণ্য বা সেবা বাজারজাতকরণের জন্য তার মিশন স্থির করতে হয়। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সহজেই সেই মিশন সফল করা যায়। অর্থাৎ মিশন হচ্ছে, একে ব্রত বলা হয়, যে কোম্পানি কি অর্জন করতে চায় তার বিবৃতিটাই হচ্ছে মিশন। সুস্পষ্ট বিবৃতি হচ্ছে মিশন। আমি সুপ্রিয় শিক্ষার্থীকে বলতে চাচ্ছি, একটি কোম্পানি কি অর্জন করতে চায় তার বটাই হচ্ছে মিশন। উদ্দেশ্য ও পদ্ধতি নির্ধারণ। ডিটারমিনিং অবজেক্টিভস অ্যান্ড মেথডস। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের মিশন বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নির্ধারণ করা হয় এবং উদ্দেশ্য সফল করার জন্য কার্য পদ্ধতি নির্ধারণ করা হয়। খালি উদ্দেশ্য নির্ধারণ করলে হবে না, এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন তাও কিন্তু সেখানে দিক নির্দেশনা থাকতে হবে। সুযোগ এবং হুমকি চিহ্নিতকরণ। সুযোগ এটা প্রতিষ্ঠানের জন্য ভালো দিক, কিন্তু হুমকি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক দিক। এই জন্য সুযোগগুলোকে কাজে লাগাতে হবে
আর হুমকি চিহ্নিতকরণ করে সেগুলোকে প্রতিরোধ করতে হবে, তবেই গেছে একটি ব্যবসা প্রতিষ্ঠান সে দীর্ঘকালীন উদ্দেশ্য অর্জনে সক্ষম হবে এবং অগ্রসর হতে পারবে তার কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে। সবলতা দুর্বলতা পরিমাপ। আচ্ছা, সবলতা দুর্বলতা পরিমাপ এখানে আগেই বলেছি SWOT, এটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে গুরুত্ব বহন করে। স্ট্রেংথ, এটা প্রতিষ্ঠানের জন্য শক্তি। উইকনেস, এটা হচ্ছে কি দুর্বলতা, তাহলে এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতির দিক। অপরচুনিটি, এটা সুযোগ। আর টিতে আমরা থ্রেট। তাহলে এইখানে এই শর্ট বিশ্লেষণ থেকে আভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ করার মাধ্যমে সবলতা ও দুর্বলতা পরিমাপ করা যায়। তাহলে আভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ করে সবলতা অর্থাৎ স্ট্রেংথ এবং উইকনেস পরিমাপ করা যায়। সবলতাগুলো প্রতিষ্ঠানের জন্য শক্তি হিসাবে কাজ করে, অন্যদিকে দুর্বলতাগুলো প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এই সকল শক্তি ও ক্ষতির কারণগুলো গ্রহণ ও বর্জন করা যায়, অর্থাৎ শক্তিগুলো গ্রহণ করতে হবে এবং ক্ষতিগুলো বর্জন করতে হবে। এটাই হচ্ছে আভ্যন্তরীণ বিশ্লেষণের দিক। 5, দিক নির্দেশনা প্রদান। প্রোভাইডিং গাইডলাইন্স, কৌশলগত পরিকল্পনা দিক নির্দেশনা প্রদানে ভূমিকা রাখে, যার মাধ্যমে প্রতিষ্ঠান তাদের ব্যবস্থাপক কার্যক্রম পরিচালনা করে থাকে। পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক পরিবেশেও কৌশলগত পরিকল্পনা দিক নির্দেশনা প্রদান করে থাকে, অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন পরিবর্তন, অর্থাৎ ব্যবসায় ক্ষেত্রে যদি কোনো পরিবর্তনশীল পরিস্থিতি আসে তাহলে সেটা কীভাবে মোকাবেলা করা হবে সেই দিক নির্দেশনাও কৌশলগত পরিকল্পনায় থাকে। ব্যবসায় খাত নির্ধারণ, একসঙ্গে সকল ব্যবসা কিন্তু করা যায় না, এই জন্য ব্যবসায়ের খাত নির্ধারণ করতে হয়। প্রতিষ্ঠান কোন খাতে বিনিয়োগের মাধ্যমে অধিক লাভবান হবে তা ব্যবসায় খাত নির্ধারণের মাধ্যমে যাচাই করতে পারে। অর্থাৎ একই সঙ্গে কেউ লোহা অর্থাৎ রড উৎপাদন করবে, সিমেন্ট উৎপাদন করবে, শ্রমিকের দ্রব্য উৎপাদন করবে, তাহলে সে সফল কাম হতে পারবে না। তাকে খাত নির্বাচন করতে হবে যে কোন খাতে বিনিয়োগ করলে তার বিনিয়োগটা সঠিকভাবে সঠিক বিনিয়োগ হবে এবং এই বিনিয়োগের মাধ্যমে সবল ও দুর্বল দিকগুলো ঠিক রাখা যাবে, সেগুলো তাকে অবশ্যই বিবেচনা করে ব্যবসায় খাত নির্বাচন করতে হবে। গ্যাপ চিহ্নিতকরণ এবং পূরণ। গ্যাপ কি? অর্থাৎ একটি প্রতিষ্ঠান যা বিক্রয় করতে চায় এই বিক্রয় বাজারের মধ্যে যে গ্যাপ পড়ে সেটা চিহ্নিত করতে হয় এবং সেটি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্যাপ চিহ্নিতকরণ এবং পূরণ। এটা প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রয়োজনীয় একটি দিক। প্রবৃদ্ধি বিশ্লেষণ, আমরা সবসময় গ্রোথ অ্যানালাইসিস এই কথা বলি। প্রবৃদ্ধি বিশ্লেষণের মাধ্যমে কোম্পানি তার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নিতে পারে। প্রবৃদ্ধি প্রত্যাশিত না হলে প্রতিষ্ঠান প্রবৃদ্ধির পরিমাণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। আর যে কোনো ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রবৃদ্ধি বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বাজারজাতকরণ কার্যক্রমের মধ্যে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে বাজারকে তার প্রতিষ্ঠানের কাজ চালিয়ে নিতে হয়। তাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। শুধু সিদ্ধান্ত নিলেই হয় না, তা সঠিকও হতে হবে। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সহজেই এই কাজটি সম্পাদন করা যায়। কার্যাবলীর উন্নয়ন, কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠান কার্যাবলীর নীল নকশা তৈরি করে থাকে। কে কোন ধরনের কাজ পরিচালনা করবে তা ঠিক করে, ত্রুটি বিচ্যুতি বের করা হয়, অর্থাৎ যার যে দায়িত্ব ওই অনুযায়ী কাজ পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে কিনা তা বের করে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
যার ফলে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কার্যাবলীর উন্নয়ন করা যায়। অর্থাৎ এখানে বলে রাখি, কার কোন দায়িত্ব, কে কোন কাজ সম্পাদন করবে তা নির্দিষ্টভাবে দায়িত্ব দিতে হবে, তাহলে কাজ সঠিকভাবে আদায় হবে এবং তার কাছ থেকে জবাব চাওয়া যাবে কেন এই কাজে ত্রুটি হলো। অর্থাৎ ত্রুটি বিচ্যুতি বের করা সম্ভব হবে এবং কার্যাবলীর উন্নয়ন সম্ভব হবে। কর্মসূচি স্থির ও বাস্তবায়ন। প্রতিষ্ঠান তার যে কোনো কাজ পরিচালনা করতে কর্মসূচি গ্রহণ করে থাকে, যেমন কে কোন পরিস্থিতিতে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কে কাজটি পরিচালনা করবে ইত্যাদি। কৌশলগত প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের কর্মসূচি স্থির করে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। অর্থাৎ আমি বারবারই বলতেছি, অর্থাৎ সকলের কাজ মানে কারোই কাজ না, এই জন্য নির্দিষ্টভাবে কাজের দায়িত্ব বন্টন করতে হবে এবং কাজগুলোকে নির্দিষ্ট ব্যক্তির উপর প্রত্যেকটা কাজের অংশবিশেষ অর্পণ করতে হবে, তার কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হবে এবং কর্মসূচি স্থির এবং বাস্তবায়ন করা সহজ হবে। প্রতিযোগিতা মোকাবেলা। কৌশলগত পরিকল্পনা প্রতিযোগিতামূলক একটি প্রতিষ্ঠানের জন্য ঢাল হিসাবে কাজ করে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশে কোম্পানি কাজ করার সামর্থ্য যোগাতে কৌশলগত পরিকল্পনা গুরুত্ব অনেক। আর প্রতিযোগিতা মোকাবেলা করতে না পারলে কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর। তাই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য কোম্পানিকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ কোম্পানি শুধু তার পণ্য উৎপাদন করলে চলবে না বা সেবা উৎপাদন করলে চলবে না, তার যে প্রতিযোগী আছে, কম্পিটিটর আছে, তাদের সাথে কম্পিটিশন করার যোগ্যতা আছে কিনা সেটাও তাকে দেখতে হবে। তাছাড়া বাজারে ওই কোম্পানির টিকে থাকা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য প্রতিযোগিতা মোকাবেলা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। কৌশলগুলো সমন্বয়, এতক্ষণ যা বললাম এই কাজগুলোকে অবশ্যই কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানির আভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন কৌশলের মধ্যে সমন্বয় সাধন করা যায়, যা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে সহায়তা করে। এই জন্য কার্লসন বলেছেন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্লেজ কি রোল ইন অ্যাচিভিং এ ব্যালেন্স বিটুইন দ্য শর্ট অ্যান্ড দ্য লং টার্ম। স্বল্পকালীন দীর্ঘকালীন মেয়াদে কি রোল মানে একেবারে মূল ভূমিকা পালন করে এই কৌশলগত পরিকল্পনা। অতএব এর গুরুত্ব কিন্তু অত্যাধিক। এবার সাংগঠনিক বাজারজাতকরণ পরিকল্পনা, এতক্ষণ সাংগঠনিক কৌশলগত পরিকল্পনা করলাম, এবার হচ্ছে সাংগঠনিক বাজারজাতকরণ পরিকল্পনা। সাংগঠনিক বাজারজাতকরণ পরিকল্পনা প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের মিশন থাকা প্রয়োজন। শুধু মিশন থাকলে চলবে না, কিভাবে তা অর্জন করা যায় সে বিষয়ে পরিকল্পনা করতে হবে। প্রতিষ্ঠানের জন্য মিশন চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। এই চ্যালেঞ্জকে বলা হয় সাংগঠনিক বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়া, অর্থাৎ অর্গানাইজেশনাল মার্কেটিং প্ল্যানিং প্রসেস। কৌশলগত সাংগঠনিক বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়ার ক্ষেত্রে ধরে নেওয়া হয় একটি চলমান প্রতিষ্ঠান ভবিষ্যতে কি করতে চায় এবং তা নিয়ে পুনরায় চিন্তা করে থাকে। তার মানে কি, একটি চলমান প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও কি করতে চায় তা নিয়ে পুনরায় চিন্তা করে থাকে। প্রক্রিয়াটিতে তিনটি মৌলিক উপাদান রয়েছে যা ধারাবাহিকভাবে সম্পাদন করা হয়। একটা হচ্ছে পরিবেশ বিশ্লেষণ, কৌশল উন্নয়ন এবং সেই কৌশল বাস্তবায়ন। তাহলে প্রথমেই
আমরা এই সাংগঠনিক বাস্তবায়ন পরিকল্পনার প্রথম ধাপে দেখছি পরিবেশ বিশ্লেষণ। অর্থাৎ পরিবেশ হচ্ছে শুধু ব্যক্তির জন্য না, যে কোনো প্রতিষ্ঠানের জন্য যেমন সুযোগ তেমন ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। কারণ পরিবেশ ভালো না হলে বিনিয়োগকারীরা কখনো বিনিয়োগ করতে চায় না। এই জন্য পরিবেশ বিশ্লেষণ আগে করতে হবে। কৌশলগত সাংগঠনিক বাস্তব পরিকল্পনা প্রক্রিয়ার প্রধান ও প্রাথমিক উপাদান হচ্ছে সংগঠনের আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ বিশ্লেষণ করা। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ সতর্কতার সাথে বিশ্লেষণ করতে হয়। নিম্নে সংগঠন আভ্যন্তর বাহ্যিক পরিবেশের প্রভাব আভ্যন্তর পরিবেশ বিশ্লেষণ। পরিবেশ বিশ্লেষণের এই পর্যায়ে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিবেশ উপাদানগুলো বিশেষ করে প্রতিষ্ঠানের মিশন, উদ্দেশ্য, লক্ষ্য, সংস্কৃতি এবং এর সফলতা দুর্বলতা বিশ্লেষণ করতে হয়। তাহলে আভ্যন্তরীণ বিশ্লেষণের মধ্যে আমাদের আছে মিশন, উদ্দেশ্য, লক্ষ্য, সংস্কৃতি এবং সফলতা দুর্বলতা। কারণ সাংগঠনিক পরিবেশের এসব উপাদানসমূহ প্রতিষ্ঠানের জন্য ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে আসে। আর বাহ্যিক পরিবেশ যদিও এটা নিয়ন্ত্রণযোগ্য নয়, তবুও কিন্তু এখানে সতর্ক থাকতে হয়, কারণ এটা প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ। কৌশলগত সাংগঠনিক বাস্তবায়ন পরিকল্পনা প্রক্রিয়া বিশ্লেষণ এই পর্যায়ে প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশের উপাদানগুলো বিশেষ করে জনসাধারণ, প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠানের সুযোগ হুমকি সহ বিবেচনা করতে হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সামাজিক পরিবেশের উপাদান যেমন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, প্রাকৃতিক পরিবেশের গতি প্রকৃতি বিশ্লেষণ করতে হয়। যদিও বলেছি এই যে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত এবং প্রাকৃতিক পরিবেশ কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে না, তারপরেও এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় রাখতে হয়। বিশেষ বিবেচনায় না রাখলে সাধারণত সফলতা অর্জন করা যায় না। এবার কৌশল উন্নয়ন। কৌশলগত সাংগঠনিক বাস্তবায়ন পরিকল্পনা প্রক্রিয়ার দ্বিতীয় প্রধান পদক্ষেপ হচ্ছে প্রতিষ্ঠানের কৌশল প্রণয়ন। কেননা প্রতিষ্ঠানের এই কৌশল প্রতিষ্ঠানের সার্বিক বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কৌশলে আবার দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে বাস্তবায়ন লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। বাজারজাতকরণ আগেই বলেছি, লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ। লক্ষ্য ও উদ্দেশ্য, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপাদান হিসেবে মিশন, লক্ষ্য, উদ্দেশ্যকে বিবেচনা করা হয়। আর এই পর্যায়ে উক্ত মিশন ও লক্ষ্য উদ্দেশ্য কী ধরনের হবে সেই সম্পর্কে পরিকল্পনা করা হয়। আমি আবারও বলতেছি, পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপাদান হিসাবে মিশন, লক্ষ্য, উদ্দেশ্যকে বিবেচনা করা হয়। আর এই পর্যায়ে এই মিশন, লক্ষ্য, উদ্দেশ্য কী ধরনের হবে সে সম্পর্কে পরিকল্পনা করা হয়। আচ্ছা, অর্থাৎ যেমন একটা গ্রামে কয়েকজন ছেলে চিন্তা করলো তারা শিক্ষা দেবে, মানে অশিক্ষিতদেরকে শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, শিক্ষিত একটা ছেলে শিক্ষা দেবে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। কিন্তু এখানে তাদের মিশনটা হচ্ছে শিক্ষা দেওয়া, লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা দেওয়া। কিন্তু আসলে শিক্ষাটা কাদেরকে দিবে? ছোট শিশুদের, ছিন্নমূল শিশুদের, না বয়স্কদের? সেটা কিন্তু নির্ধারণ করাটাই হচ্ছে এই পর্যায়ে এসে মিশন, লক্ষ্য, উদ্দেশ্য কী ধরনের হবে সেটা নির্ণয় করা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন ধরনের লক্ষ্যে কাজ করলে প্রতিষ্ঠান কার্যক্রম সাফল্য অর্জন করতে পারবে। 2, মৌলিক বাজেটকরণ কৌশল। এইখানে মৌলিক বাজেটকরণ কৌশল নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কৌশল উন্নয়নের দ্বিতীয় পর্যায়ে মৌলিক বাজেটকরণ কৌশল নির্ধারণ করতে হয়। মৌলিক বাজেটকরণ কৌশলের মধ্যে বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ আমাদের শিক্ষার্থীরা জানেন, অর্থাৎ এইখানে ছোট ছোট অংশে বাজারকে বিভক্তিকরণ করা হয় একটা অভিষ্ট লক্ষ্য নিয়ে, অভিষ্ট বাজার নির্ধারণ। আচ্ছা, বাজার বিভক্তিকরণ
আগে বলেছি যে 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 ধরনের বাজার করবে, এখন আমরা তো কাপড়ের বাজারের কথাই বলি, কিন্তু এটা ছোট শিশুদের আছে, তারপরে মহিলাদের আছে, পুরুষদের আছে, এইভাবে অনেকে কিন্তু বাজারকে বিভক্তিকরণ করে থাকেন। অবশ্য বাজার অর্থাৎ কাদেরকে লক্ষ্য করে বাজারটা করতেছেন, আর বাজারে অবস্থান গ্রহণ বলতে গেলে এখানে অন্যান্য কোম্পানির পণ্য বা সেবার চেয়ে নির্ধারিত কোম্পানির পণ্য বা সেবা জনগণ গ্রহণ করবে, মনের মধ্যে গ্রহণ করবে, এটা হচ্ছে বাজার অবস্থান গ্রহণ। আর বাজার মিশ্রণ আমরা জানি 4P: প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। অর্থাৎ এটা যদি একসঙ্গে গ্রাহকরা পায় তাহলে গ্রাহকরা সবচেয়ে বেশি উপকৃত হয়। এখানে প্লেস মানে বন্টন। আমি একটু বলে দিই যে আমাদের সিলেটের চা উৎপন্ন হয়, কিন্তু আমরা কেউ সিলেটের চা কিনতে যাই না, আমরা রাজশাহীতে বসে চা পাই। আবার রাজশাহীতে যে আম উৎপাদন হয় সে আম সিলেটবাসী, ঢাকাবাসী, চিটাগাংবাসী খায়, কারণ এটা পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো হয়। এটা প্লেস মানে বন্টন। এখানে 4P বানানোর জন্য এখানে প্লেস বলা হয়েছে, প্লেসটাকে এখানে ডিস্ট্রিবিউশন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই উপাদানগুলো প্রতিষ্ঠানের একটি শক্তিশালী কাঠামো সৃষ্টি করে। তবে মৌলিক বাজারকরণ কৌশল উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে 3 ধরনের টার্গেট অডিয়েন্স। একটা হচ্ছে বর্তমান সম্ভাব্য গ্রাহক, যারা ফ্লিপকার্টার বলেছেন তার মার্কেটের সংজ্ঞায়, এ মার্কেট ইজ দ্য সেট অফ অল অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। অ্যাকচুয়াল মানে হচ্ছে বর্তমান এবং পটেনশিয়াল মানে সম্ভাব্য বায়ার্স, এখানে গ্রাহকের কথা বলা হয়েছে। তহবিলের যোগানদাতা এবং স্বেচ্ছাসেবক, এবং এদেরকে কীভাবে সন্তুষ্ট করা যায় সেটাও কিন্তু মনে রাখতে হবে। কৌশল বাস্তবায়ন 3 নম্বরে আমি বলেছি যে বাজার পরিকল্পনার 3টা গুরুত্বপূর্ণ অংশ আছে, তার শেষ অংশটা হচ্ছে কৌশল বাস্তবায়ন। অর্থাৎ শুধু কৌশল করলেই হবে না, কৌশলগত সাংগঠনিক বাজার পরিকল্পনা পরীক্ষার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে প্রতিষ্ঠানে গৃহীত কৌশল বাস্তবায়ন করা। এই পর্যায়ে সঠিক ও কার্যকর কাঠামো নির্ধারণের মাধ্যমে প্রতিষ্ঠানের বাজারকরণ পরিকল্পনার কাজ সম্পূর্ণ করা হয়। কর্মদক্ষতার বেঞ্চমার্ক অর্থাৎ মান নির্ধারণ করে কর্মদক্ষতা নির্ধারণ করা হয়। সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ করার পর তা বাস্তবায়ন করতে হয়। তবে যেই কৌশলটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান অধিক লাভবান হবে সেই কৌশলটি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অর্থাৎ কৌশল বাস্তবায়ন কোনটা করব, যেটা প্রতিষ্ঠান বেশি লাভবান হবে সেই কৌশলটি বাস্তবায়ন করতে হবে। সাংগঠনিক মিশন, উদ্দেশ্য, লক্ষ্য বিশ্লেষণ। এবার সাংগঠনিক মিশন, লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে আছে বিশ্লেষণ। কৌশলগত সাংগঠনিক বাস্তবায়ন পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশল উন্নয়ন করা যায়। কৌশল উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠান তার সার্বিক বাস্তবায়ন কার্যক্রম সম্পাদন করে থাকে। এই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের সাংগঠনিক মিশন, উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করার প্রয়োজন। পরবর্তীতে প্রতিষ্ঠানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরেও এই সকল কৌশলগুলোর পূর্ণ মূল্যায়নের দরকার হয়। অর্থাৎ সাংগঠনিক মিশন, উদ্দেশ্য এবং লক্ষ্য বিশ্লেষণ করা একটি প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রয়োজন। আচ্ছা, এইবারে সাংগঠনিক মিশন, উদ্দেশ্য, লক্ষ্য বিশ্লেষণের যে পয়েন্টগুলো আসতেছে তার সাংগঠনিক মিশন বা ব্রত বিশ্লেষণ। এইখানে অ্যানালাইসিস, অর্গানাইজেশন, মিশন। পরিকল্পনা প্রক্রিয়ার প্রথম কাজই হচ্ছে মিশন ঠিক করা, অর্থাৎ মিশন ঠিক করা। মিশন বা ব্রত প্রতিষ্ঠানের এক প্রকার লক্ষ্য। তাই মিশন বা ব্রত হচ্ছে প্রতিষ্ঠানের এক প্রকার লক্ষ্য। মিশনটা হচ্ছে লক্ষ্য, অভিপ্রেত ফল। এবং এখানে বলা হচ্ছে মিশন হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান এবং মৌলিক অভিপ্রায়। প্রতিষ্ঠান যা অর্জন করার জন্য চেষ্টা করে তাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের মিশন। যেমন রাজশাহী কলেজ, এইখানে শিক্ষার্থী বান্ধব, গুণগত মানসম্পন্ন, পরিবেশ সম্পন্ন
একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, এটা হচ্ছে তার মিশন। এবং তার আরেকটি মিশন হচ্ছে স্মার্ট ক্লাসরুম, এফেক্টিভ ক্লাস এবং গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে গুণগত মানসম্পন্ন শিক্ষার্থী তৈরিকরণ। তাহলে এটা হচ্ছে রাজশাহী কলেজের একটা মিশন, অর্থাৎ মিশন হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নির্ধারিত অঙ্গীকার, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অঙ্গীকার। তাই বলা যায় প্রতিষ্ঠানের নির্ধারিত অভিপ্রায় বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে কোনো পন্থা অবলম্বন করা হয় তাকে মিশন বলে। ফিলিপ কটার গ্যারি মিস্ট্রং বলেছেন, মিশন বিবৃতি হচ্ছে বৃহত্তর পরিবেশে প্রতিষ্ঠান কি অর্জন করতে চায় সে সম্পর্কে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের বিবৃতি। একটু আগেই বললাম যে রাজশাহী কলেজ কি করতে চায়। প্রতিষ্ঠানের উচিত সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে মিশন প্রণয়ন করা। অস্পষ্ট এবং অনির্দিষ্ট কোনো লক্ষ্য মিশন হতে পারে না, কারণ মিশন সুনির্দিষ্ট না হলে প্রতিষ্ঠান লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল উন্নয়ন করা যায় না। একটি সুনির্দিষ্ট মিশন বিবৃতি অদৃশ্য হাতের ন্যায় কাজ করে, যা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য দিক নির্দেশনা প্রদান করে। জার্মান অর্থনীতিবিদ পেটার ডেকার বলেন, প্রতিষ্ঠানের মিশন সুনির্দিষ্ট করার জন্য কত প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন। প্রশ্নগুলো হচ্ছে, হোয়াট ইজ আওয়ার বিজনেস, হু ইজ দ্য কাস্টমার, হোয়াট ইজ ভ্যালু টু দ্য কাস্টমার, হোয়াট উইল আওয়ার বিজনেস বি, হোয়াট শুড আওয়ার বিজনেস বি। স্বাভাবিকভাবে অনেকেই মনে করতে পারেন প্রশ্নগুলো সহজ, আর আসলে প্রশ্নগুলো সহজ মনে হলেও বাস্তবে তা প্রতিষ্ঠানে প্রয়োগ করা চ্যালেঞ্জের বিষয়। তাই প্রতিষ্ঠানের মৌলিক মিশনের কার্যক্রম নিয়ন্ত্রণে বাজারজাতকারীগণ বেশ উদ্বিগ্ন। বাজারজাতকারীগণ মনে করেন যে সুনির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের মধ্যে কার্যক্রম সম্পাদন করার জন্য উদ্দেশ্য সংজ্ঞায়িত করা যা দরকার, যা অলাভজনক পরিষেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি ভালো মিশন বিবৃতির মধ্যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। কি? সীমিত সংখ্যক লক্ষ্য, অর্থাৎ লক্ষ্য হবে সীমিত সংখ্যক। ব্যাপক কোনো লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করা যায় না। একটু উত্তম বিবৃতিতে সীমিত পরিমাণ লক্ষ্য থাকবে। এইটা কোম্পানি ব্রত হচ্ছে আমরা সর্বোচ্চ মানে পণ্য উৎপাদন করব, সর্বোচ্চ সেবা দেব এবং সবচেয়ে কম মূল্যে বিক্রয় করব। এই ধরনের লক্ষ্য, অনেকগুলো লক্ষ্যের কথা বলা হয়েছে। এই ধরনের লক্ষ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। যে কোনো একটি লক্ষ্যকে সর্বোচ্চ পর্যায়ে রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। হয় সর্বোচ্চ মানের পণ্য উৎপাদন করতে হবে, নাহলে সর্বোচ্চ সেবা দিতে হবে, নাহলে সবচেয়ে কম মূল্যে দিতে হবে। যে কোনো একটিকে বেছে নিতে হবে, একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়। নীতি ও ভ্যালুর প্রতি গুরুত্ব আরোপ। প্রতিষ্ঠানকে তার নীতি ও ভ্যালুর প্রতি গুরুত্ব প্রদান করে মিশন বিবৃতি ঠিক করতে হবে। মূলনীতি হচ্ছে সর্বোচ্চ ক্রেতা সন্তুষ্টি প্রদান করা, অর্থাৎ ক্রেতা সন্তুষ্টি অর্জন। বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ, এটা কে বলেছেন? এটা ফিলিপ কটলার। মিশন বিবৃতি তৈরি করার সময় এই মূলনীতিকে অবশ্যই তুলে ধরতে হবে, অর্থাৎ ক্রেতা সন্তুষ্টি অবশ্যই চিহ্নিত করতে হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্র সংজ্ঞায়ন। প্রতিযোগিতা মোকাবেলা করা যে কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য মিশন বিবৃতিতে উল্লেখ থাকতে হবে, যা কোম্পানিকে সুযোগ ও হুমকি এবং সফলতা ও দুর্বলতা চিহ্নিত করতে সহায়তা করে। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। সময়ের সাথে তাল মিলে কাজ পরিচালনা করার জন্য মিশন বিবৃতিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। এই জন্য আমরা দেখা যাচ্ছে প্রতি বছর বাজেট করলেও অনেক সময় পঞ্চবার্ষিকী, দ্বিবার্ষিক বিভিন্ন প্ল্যান করে থাকে। সাথে সংক্ষিপ্ত, স্মরণযোগ্য ও অর্থবোধক। অলাভজনক প্রতিষ্ঠানের মিশন বিবৃতি অবশ্যই সংক্ষিপ্ত, স্মরণযোগ্য, অর্থবোধক হতে হবে। দীর্ঘ হলে মিশন বিবৃতি তার আবেদন হারাবে। সেবা। প্রতিষ্ঠান কী ধরনের সেবা প্রদান করে, টার্গেট অডিয়েন্সদের সন্তুষ্ট করবে তা মিশন বিবৃতি অবশ্যই স্থির করতে হবে। সাংগঠনিক উদ্দেশ্য। এখানে সাংগঠনিক উদ্দেশ্য বিশ্লেষণ। উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান চলক বা উপাদান। সাধারণ অর্থে
যা অর্জনের জন্য কোনো প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা হয় তাকে ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলা হয়। আচ্ছা, রাষ্ট্রীয়গঞ্জ প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? এখানে শিক্ষা প্রদান করা। কিন্তু কোনো ফ্যাক্টরি যদি দেওয়া হয়, তেল কারখানা, তার তেল উৎপাদন। আচ্ছা, যদি আকরিক লোহা থেকে আমরা রড তৈরি করি, তাহলে সেখানে রড তৈরি কারখানা। আর এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রদান করা। তাহলে প্রত্যেকটি সাংগঠনের কিন্তু একটি সাংগঠনিক উদ্দেশ্য থাকে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তবে প্রতিষ্ঠান ভেদে উদ্দেশ্যের মধ্যে ভিন্ন থাকতে পারে। আমি আগে বলেছি, যেমন একটি সামাজিক প্রতিষ্ঠান বা অলাভজনক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে উন্নত, এটা আগে বললাম, উন্নত মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে সুশিক্ষিত সমাজ গঠন করা। তা সুশিক্ষিত সমাজ গঠন করতে কে চায়? প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আর ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে এই দুটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে সামাজিক বা অলাভজনক প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু দুইটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিন্তু আলাদা। একটা হচ্ছে সমাজে সেবা প্রদান করা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত সমাজ গঠন করা। আর ওদের হচ্ছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তবে যাই হোক, উদ্দেশ্যবিহীন কোনো কর্ম প্রচেষ্টায় সফল হয় না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য রয়েছে মুনাফা অর্জন, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। এবং অন্য প্রতিষ্ঠানের আর অলাভজনক প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য আছে সেটাও কিন্তু উল্লেখযোগ্য দিক। তাই বলা যায় যে নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সুসংগঠিত হয়। অর্থাৎ নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সংগঠিত হয়, তাকে উদ্দেশ্য বলে। আর উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যাশিত চূড়ান্ত ফলাফল, যা অর্জনের জন্য যাবতীয় কর্ম প্রচেষ্টা চালানো হয়। অর্থাৎ উদ্দেশ্য অর্জনের জন্যই আমরা কর্মপ্রচেষ্টা চালাই, আর এই কর্মপ্রচেষ্টার মাধ্যমে আমরা ফলাফল পেয়ে থাকি। এই জন্য রবিন্স বলেছেন, উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, দল বা সমগ্র প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফল। এখানে ব্যক্তির ফল হতে পারে, দলের ফল হতে পারে, সমগ্র প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফল হতে পারে। যে প্রত্যাশাকে কেন্দ্র করে প্রতিষ্ঠান গঠন করা হয় এবং যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা হয় তাকে উদ্দেশ্য বলে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে অর্জনযোগ্য ও পরিমাপযোগ্য প্রত্যাশিত ফলাফল, যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং যে ফল লাভ করার জন্য প্রতিষ্ঠান গঠন বা স্থাপন করা হয় তাকে এক কথায় উদ্দেশ্য বলে। সাংগঠনিক লক্ষ্য বিশ্লেষণ। এবার লক্ষ্য বিশ্লেষণ, সাংগঠনিক লক্ষ্য বিশ্লেষণ। মিশন ছিল, উদ্দেশ্য ছিল এবং লক্ষ্য বিশ্লেষণ। উদ্দেশ্যকে প্রকাশের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাই মূলত লক্ষ্য। অর্থাৎ উদ্দেশ্যকে প্রকাশের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাই মূলত লক্ষ্য। অর্থাৎ লক্ষ্য হচ্ছে এক ধরনের পরিকল্পনা, যার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়। লক্ষ্য হচ্ছে একটি নির্ধারিত ফলাফল। লক্ষ্য হচ্ছে শীর্ষবিন্দু, যা অর্জন করার জন্য উদ্দেশ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হয়। অর্থাৎ আমি আবারও বলতেছি যে লক্ষ্য হচ্ছে একটি নির্ধারিত ফলাফল, লক্ষ্য হচ্ছে শীর্ষবিন্দু, যা অর্জন করার উদ্দেশ্যে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে থাকে। লক্ষ্যের মাধ্যমে উদ্দেশ্যের প্রত্যেকটি বিষয়কে সুস্পষ্টভাবে ব্যক্ত করা যায়। তাই লক্ষ্যকে প্রতিষ্ঠান এর উদ্দেশ্যে সুস্পষ্ট প্রতিচ্ছবিও বলা হয়। অর্থাৎ লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের সুস্পষ্ট প্রতিচ্ছবি। এবার শর্ট বিশ্লেষণ, আমি আগে কিছুটা আলোচনা করেছি। এবার এটা আমাদের শুধু শিক্ষার্থী না, আমি বলেছি আমাদের ব্যবসায়ের জন্য বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা, শর্ট বিশ্লেষণ। আচ্ছা, এইখানে এসে আমরা পাচ্ছি স্ট্রেংথ, ডব্লিউ উইকনেস, ওতে অপরচুনিটি এবং টিতে থ্রেট। এর ইংরেজি প্রতিশব্দর আদ্যাক্ষর নিয়ে শর্ট গঠিত। প্রতিষ্ঠানের সবলতা, দুর্বলতা,
সুযোগ, অপরচুনিটি সুযোগ এবং থ্রেট হুমকি মূল্যায়নকে শর্ট বিশ্লেষণ বলে। এটা কবে দেওয়া হয়েছে? 1969 সালে। আমি আবারও বলতেছি, 1969 সালে অ্যাডভান্ট পিলান্ট ও তার সহলেখকগণ তাদের বিজনেস পলিসি টেক্সট অ্যান্ড কেসেস গ্রন্থে সর্বপ্রথম শর্ট ধারণা উল্লেখ করেন। তাহলে এই ধারণাটার উল্লেখ করা হয় 1969 সালে। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য নির্বাচন, পণ্য বাজারজাতকরণ, অর্থ সংস্থান, প্রকল্প নির্বাচন, প্রতিযোগী বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার হিসাবে শর্ট ম্যাট্রিক্স ব্যবহার করে আসছে। এটা ম্যাট্রিক্স। শর্ট বিশ্লেষণের মাধ্যমে বাহ্যিক পরিবেশ থেকে উৎসারিত সুযোগ ও হুমকির সাথে আভ্যন্তরীণ পরিবেশ থেকে সবলতা দুর্বলতা, এটা সবলতা দুর্বলতা হচ্ছে আভ্যন্তরীণ পরিবেশ থেকে, এবং সুযোগ ও হুমকি এটা হচ্ছে বাহ্যিক পরিবেশ থেকে আসে। এইগুলোর সাথে কি করা হয়? সমন্বয় সাধন করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তাহলে এই শর্টের মধ্যে আভ্যন্তরীণ শক্তি এবং দুর্বলতা রয়েছে এবং বাহ্যিকভাবে সুযোগ এবং হুমকি রয়েছে। এইগুলো কিন্তু এগিয়ে নেওয়া যায়। তাহলে আগের দুটো হচ্ছে আভ্যন্তরীণ, পরের দুটো হচ্ছে বাহ্যিক। এবার পোর্টফোলিও পরিকল্পনা। আমি যদি পোর্টফোলিও আলোচনা না করি তাহলে বিজনেস পলিসির জন্য এটা ঘাটতি হয়ে যায়। এই জন্য আমি পোর্টফোলিও আলোচনা করতেছি। পোর্টফোলিও পরিকল্পনা। অলাভজনক প্রতিষ্ঠানের পোর্টফোলিও হচ্ছে ব্যবসায় পণ্যের সমাহার যা একটি কোম্পানি তৈরি করে। তাহলে পোর্টফোলিও ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যের সমাহার যা একটি কোম্পানি তৈরি করে, অর্থাৎ সমাজে প্রয়োগ বা ব্যবহারের মাধ্যমে জনগণের সেবা করার জন্য প্রতিষ্ঠান যে সকল পণ্য বা সেবা সামগ্রী প্রস্তুত রাখে তা পোর্টফোলিও হিসাবে পরিচিত। পোর্টফোলিও হচ্ছে ব্যবসায় বা পণ্যের সমাহার যা একটি কোম্পানি তৈরি করে। তাই অলাভজনক প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের অফার বা বাজারের সাথে সম্পৃক্ত থাকতে হয়। অলাভজনক প্রতিষ্ঠান অর্থাৎ অলাভজনক প্রতিষ্ঠানকে প্রতিটি ইউনিটের আর্থিক অবস্থা, এখানে কিন্তু আমি আগেই বলেছি, আমি যে সেবা দেব অর্থাৎ প্রতিষ্ঠান যে সেবা দেবে তার সেবা দেওয়ার মতো আর্থিক অবস্থা ক্ষমতা থাকা লাগবে, তার সম্পদ থাকতে হবে, সম্পদের ব্যবহার্যতা থাকতে হবে। খালি সম্পদ থাকলে হবে না, পরিবর্তনশীলতা ইত্যাদি বিষয়ের প্রতি যত্নবান হতে হয়। বিশেষ করে কোথায় ব্যয় বাড়বে, কোথায় ব্যয় কমবে এবং কোথায় বাস্তব কর্মসূচি পরিবর্তন করতে হবে সেই সম্পর্কে তাদেরকে অবশ্যই কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই এখানে ব্যয় বাড়া, ব্যয় কমা, তারপরে কোথায় আবার কর্মসূচি পরিবর্তন করতে হবে সেগুলো সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য পোর্টফোলিও মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের পরিকল্পনার মাধ্যমে সঠিক কৌশল গ্রহণ করতে হয়। কাঞ্চ ও অন্যান্যরা একটি কৌশল বা অফারের কথা বলেছেন যা অফার বাজার সুযোগ ম্যাট্রিক্স। 1 নম্বর হচ্ছে, এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। 1 নম্বর, বাজারে প্রবেশ। আচ্ছা, বাজারে প্রবেশ বলতে গেলে ব্যক্তি বাজারে প্রবেশ করবে সেই কথা বলা হয় নাই। এই পর্যায়ে প্রতিষ্ঠান সেবার প্রদানের জন্য বাজারে প্রবেশ করে থাকে। প্রতিষ্ঠান সেবা প্রদানের জন্য বাজারে প্রবেশ করে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠান তাদের বর্তমান অফার নিয়ে বাজারে আসে। তাই বর্তমান অফারকে বাজারে প্রবেশ বলা হয়। অর্থাৎ আমি একটু বলে দিচ্ছি, এখন যদি কেউ সাদা কালো টিভি নিয়ে বাজারে প্রবেশ করে তাহলে তার ব্যবসা চলবে না। কারণ একসময় সাদা কালো টিভি খুব জনপ্রিয় ছিল। রেডিও বাদ দিয়ে যখন টিভি আসলো তখন রেডিও বাদ দিয়ে সাদা কালো টিভি জনপ্রিয় হয়ে উঠলো। কিন্তু এখন না, কালার। এবার শুধু কালার টিভি হলে হবে না, এলইডি। তাহলে বিভিন্ন ব্র্যান্ডের আসতেছে এবং এই টিভির মধ্যে অনেক প্রকারের আইটেম থাকতে হবে। অর্থাৎ আগে আমরা শুধু ছবি দেখেছি, এখন ছবি না,
এখন ইউটিউব, ফেসবুক, আরও অনেক কিছু সেখানে থাকতে হবে। তাহলে নতুন পণ্য নিয়ে বাজারে প্রবেশ করতে হবে, এটাই হচ্ছে বাজারে প্রবেশ। ভৌগোলিক সম্প্রসারণ, শুধু বাজারে প্রবেশ করলে হবে না, আস্তে আস্তে সম্প্রসারণ করতে হবে, এটাকে বলা হচ্ছে ভৌগোলিক সম্প্রসারণ। যখন প্রতিষ্ঠান যখন নতুন কোনো এলাকায় তাদের সেবা বা বর্তমান অফার প্রদান করে তখন তাকে ভৌগোলিক সম্প্রসারণ বলে। যেমন প্রতিষ্ঠান বর্তমান শহরের আশেপাশে বা অন্য কোনো শহরে বা দেশের অন্য জায়গায় অর্থাৎ বিদেশে তাদের অফার প্রদান করলে তা ভৌগোলিক সম্প্রসারণ হিসেবে পরিচিত। এই ক্ষেত্রে যেগুলো বিবেচনা করতে হয়, শহরের নতুন এলাকা অর্থাৎ শহরেই আছে কিন্তু নতুন এলাকা নির্বাচন করতে হবে, নতুন শহর নির্বাচন করতে হবে এবং বিদেশেও হতে পারে। নতুন বাজার, প্রতিষ্ঠান যখন নতুন বাজারে বর্তমান অফার প্রদানের চেষ্টা করে তখন তাকে নতুন বাজার বলে, কারণ সবসময় এক বাজার নিয়ে পড়ে থাকলে চলে না। এক্ষেত্রে প্রতিষ্ঠান তাদের টার্গেট অডিয়েন্স বৃদ্ধির বিষয়ে গুরুত্ব প্রদান করে। যদি নিয়মিত কার্যক্রমের বাইরেও নতুন সেবা গ্রহীতা সৃষ্টিতে কাজ করে তখন উক্ত প্রতিষ্ঠান নতুন বাজার সৃষ্টি হয়, অর্থাৎ নতুন সেবা গ্রহীতা সৃষ্টিতে কাজ করে, নতুন সেবা প্রদানের কাজ করে। যেমন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান কর্মসূচির বাইরেও বয়স্ক নাগরিক, গৃহিণীদের বা নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের জন্য কোনো প্রোগ্রাম শুরু করে থাকলে তাকে নতুন বাজার বলা হয়। অর্থাৎ শিক্ষা দিতে তো শিক্ষা দিচ্ছে, এটা বিশ্ববিদ্যালয়ের কাজ, কিন্তু এর পরেও যদি বয়স্ক নাগরিকদেরকে শিক্ষা দেয়, গৃহিণীদের শিক্ষা দেয়, নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের শিক্ষা দেয়, তাহলে অবশ্যই এটা নতুন বাজার বলে আখ্যায়িত হবে। অফার পরিবর্তন, অর্থাৎ অফার পরিবর্তনে আমি নির্দিষ্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। অফার পরিবর্তন, প্রতিষ্ঠান যখন বর্তমান বাজারে নতুন কোনো বাড়তি অফার প্রদানের চেষ্টা করে তখন তা অফার পরিবর্তন নামে পরিচিত। পরিবর্তনের মাধ্যমে ও প্রতিষ্ঠান তাদের সুবিধাগুলো সম্পর্কে জনগণকে আকৃষ্ট করতে পারে। অফার পরিবর্তনের যে সকল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় সেগুলো হলো সংক্ষিপ্ত বিষয়, সন্ধ্যাকালীন কর্মসূচি, অর্থাৎ অনেক বিশ্ববিদ্যালয় এখন সন্ধ্যাকালীন MBA কোর্স চালু করছে, কারণ যারা কর্মজীবী তারা হয়তো দিনে বা রেগুলার নিয়মিতভাবে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, কিন্তু সেখানে তারা যা অংশগ্রহণ করে ডিগ্রি অর্জন করতেছে। সপ্তাহ শেষের কর্মসূচি ছুটির দিনে নিতে পারে বা নতুন সরবরাহের ব্যবস্থা। বিক্ষিপ্ত বাজারের জন্য পরিবর্তন, এই পর্যায়ে নতুন কোনো শহর বা নগরের যখন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে তখন উক্ত ভৌগোলিক বাজারের জন্য অফার পরিবর্তন করা হলে তাকে বিক্ষিপ্ত বাজারের জন্য পরিবর্তন নামে অভিহিত করা হয়। অর্থাৎ কোনো ভৌগোলিক বাজারে পরিবর্তিত প্রোগ্রাম অফার করলে তাকে বিক্ষিপ্ত বাজারের জন্য পরিবর্তন বলা হয়। এখানে মিলিটারি ভিত্তিক কর্মসূচি, বিদেশের দেশীয় প্রতিষ্ঠানসমূহ, ওয়েব ভিত্তিক অর্পণ, এখন ওয়েব ভিত্তিক কাজে আমাদের বেশি চলতেছে। নতুন বাজারের জন্য পরিবর্তন, নতুন বাজারে যখন পরিবর্তিত অফার প্রদান করা হয় তখন তাকে নতুন বাজারের জন্য পরিবর্তন বলে। এই ক্ষেত্রে নতুন বাজারে যারা ক্রেতা তাদের জন্য নতুন করে কোনো কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। ব্যক্তিক বা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৃথক পৃথক প্রোগ্রাম চালু করা যেতে পারে। 7. অফার উদ্ভাবন, অফার ইনোভেশন। বর্তমান বাজারে নতুন কোনো অফার, যেমন নতুন কোর্স, নতুন বিভাগ, নতুন কোনো শাখা খুললে তাকে নতুন অফার বলা হয়। অর্থাৎ বর্তমানে রাজশাহী কলেজে দেখা যাচ্ছে কয়েক বছর আগে মার্কেটিং এবং ফিনান্স বিভাগ খোলা হয়েছে। তাহলে এইভাবে নতুন কোর্স, নতুন বিভাগ, নতুন শাখা খুললে তাকে নতুন অফার বলা হয়। ভৌগোলিক উদ্ভাবন, কোনো স্থানে নতুন অফার প্রদান করলে তাকে ভৌগোলিক উদ্ভাবন বলা হয়। যেমন কোনো কলেজ দূর শিক্ষণ প্রোগ্রাম শুরু করলে তাকে ভৌগোলিক উদ্ভাবন বলা হয়। আমাদের দেশে দূরশিক্ষণ প্রোগ্রাম রয়েছে। সামগ্রিক উদ্ভাবন, আমাদের এটা শেষ। সম্পূর্ণ নতুন বাজারের জন্য যখন নতুন অফার প্রদান করা হয় তখন তাকে সামগ্রিক উদ্ভাবন বলে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন নতুন কোনো কোর্স বা বিষয় বা বিভাগ চালু করে তখন তার সামগ্রিক উদ্ভাবন হিসাবে
বিবেচিত হয়। উপরের বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠান তাদের পোর্টফোলিও পরিকল্পনা খুব সহজেই গ্রহণ করতে পারে। অর্থাৎ এটা পোর্টফোলিও, আমি বললাম যে পোর্টফোলিও সম্পর্কে এই আলোচনা করা হলো। পোর্টফোলিওতে একটা ম্যাট্রিক্স আছে 3/9, এই জন্য 3/9টা সাবজেক্ট এখানে বর্ণনা করা হলো। এবার মৌলিক বাজারজাতকরণ আলোচনার শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। মৌলিক বাজারজাতকরণ, মৌলিক বাজারজাতকরণ কৌশল, মৌলিক বাজারজাতকরণ কৌশল অর্থাৎ কোর মার্কেটিং স্ট্র্যাটেজি। মৌলিক বাজারজাতকরণ কৌশল অলাভজনক প্রতিষ্ঠান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। মাইকেল পোর্টার তার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নামক বইতে 3টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এখানে কয়টি কৌশল? 3টি কৌশলের কথা উল্লেখ করেছেন। আলোচনা করছি। পৃথকীকরণ অর্থাৎ পৃথক বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো অন্যদের থেকে আলাদা। তাই অলাভজনক বাজারজাতকরণ প্রতিষ্ঠান পৃথকীকরণ বলতে বোঝায় প্রতিষ্ঠানের অফারকে প্রতিযোগিতার অফার থেকে পৃথকভাবে উপস্থাপন করা। পৃথকীকরণের মাধ্যমে টার্গেট অডিয়েন্সরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে লাভ করতে পারে। পণ্য বা সেবা পৃথকীকরণ অর্থাৎ পণ্য বা সেবা পৃথকীকরণ হতে পারে, কর্মী পৃথকীকরণ হতে পারে, প্রণালী পৃথকীকরণ হতে পারে, অফার পৃথকীকরণ হতে পারে, স্থান পৃথকীকরণ হতে পারে এবং ভাবমূর্তি পৃথকীকরণ। এই ভাবমূর্তি পৃথকীকরণ আমি বিষয়টি বলে দিচ্ছি। যেমন রাজশাহী কলেজ এখানে শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য এই কলেজ ক্যাম্পাসকে সুন্দরভাবে গড়ে তুলেছে। তাহলে রাজশাহী কলেজ একটা ভাবমূর্তি প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করা হয়েছে। তারপরে আগে বলেছি স্মার্ট ক্লাসরুম তৈরি, এটা ভাবমূর্তি পৃথকীকরণ করার জন্য করা হয়েছে অন্য প্রতিষ্ঠান থেকে রাজশাহী কলেজের পৃথক ভাব। এবং দেখা যাচ্ছে স্যানিটেশন ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য নতুনভাবে সাজানো হচ্ছে। তাহলে এই কলেজটি বাংলাদেশের একটি মডেল হিসাবে কাজ করতেছে এবং এই কলেজ থেকে এখন দেখা যাচ্ছে আমাদের রাজশাহী এবং বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বেশ পদক্ষেপ গ্রহণ করেছেন। তাহলে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি ভালো দিক। ব্যয় নেতৃত্ব, প্রতিষ্ঠানকে ব্যয়ের ক্ষেত্রে কৌশল গ্রহণের মাধ্যমে ব্যয় সর্বনিম্ন রেখে টার্গেট অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করতে হবে। ব্যয় সর্বোচ্চ হবে না, কম ব্যয়ে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। দৃষ্টি, এবার শিক্ষার্থীদের বলবো প্রতিটা ক্ষেত্রে দৃষ্টি রাখতে হবে। বাজারজাতকরণ কাজ সম্পূর্ণ করার জন্য যে কোনো একটি বাজাংশের প্রতি দৃষ্টি রাখতে হবে। সীমিত বাজাংশ নির্বাচন করে সেই অংশের জন্য কৌশল গ্রহণ করে তাতে উন্নয়ন সাধনের চেষ্টা করতে হবে। অর্থাৎ যদি আমরা একই সঙ্গে সমস্ত মার্কেট ধরতে যাই তাহলে কোথাও সফলতা অর্জন করতে পারবো না। তার জন্য বাজারজাতকারীর জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে তাদেরকে দৃষ্টি নিবদ্ধন করতে হবে। কিভাবে? বাজার সম্পূর্ণ করার জন্য যে কোনো একটি বাজার অংশের প্রতি দৃষ্টি রাখতে হবে। সীমিত বাজার অংশ নির্বাচন করে ওই অংশের জন্য কৌশল গ্রহণ করে তাতে উন্নয়ন সাধন চেষ্টা করতে হবে। তাহলে প্রতিষ্ঠান অবশ্যই লাভবান হবে। এই জন্য আমাদের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, উপদপ্তর এই জন্য খোলা হয়ে থাকে। কারণ একার পক্ষে সমগ্র কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। একটি ভালো ছাত্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়, তাকে ডাক্তারি বা ইঞ্জিনিয়ার যে কোনো একটা সাইড বেছে নিতে হয়। আমাদের MBA যারা পড়ে তারা খুব ভালো স্টুডেন্ট, তাদেরকেও সাইড বেছে নিতে হয়। সায়েন্স বা আর্টস যেখানেই পড়ুক না কেন তাদেরকে বেছে নিতে হয়। এই জন্য সীমিত বাজার অংশ নির্বাচন করে দ্রুত উন্নয়ন সাধন করবে ব্যবসায়ীরা এই প্রত্যাশা রেখে, এবং আমাদের শিক্ষার্থীরাও তাদের দৃষ্টি উন্নত রাখবে, তাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই প্রত্যাশা রেখে সবাই সতর্ক অবস্থায় অবস্থান করবে। এই প্রত্যাশা রেখে আবারও সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।